যে ছন্দে ছন্দে আমরা পর্যায় সারণীকে আয়ত্ত করতে পারি। ছন্দে ছন্দগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, প্লাম্বাম এবং হচ্ছে ফ্লোরিনিয়াম, তাই না? তাহলে এই ছন্দর তালে তোমরা বলগুলো আমরা পঞ্চম পর্যায়ের সাথে 32 যোগ করবো, তার মানে 49 আর 32 যোগ করলে হবে কত? 81। এই যে 81 হয়ে গেল। এবার সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আজকে একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি, তা হলো পর্যায় সারণী, ছন্দের তালে পর্যায় সারণী। ছন্দের তালে পর্যায় সারণী কেন? কারণ হচ্ছে পর্যায় সারণীতে অনেকগুলো মডেল রয়েছে, সেই সাথে পারমাণবিক সংখ্যা রয়েছে, তাই না? তো এগুলো সবগুলো মনে রাখার কি সহজ উপায় আছে? হ্যাঁ, অবশ্যই একটি সহজ উপায় আছে। সেটা হচ্ছে কি, ছন্দের পর্যায় সারণী আয়ত্তি। এটা আবার কি? তাহলে চলো শুরু করি। এখন দেখো, ছন্দে ছন্দে পর্যায় সারণী আয়ত্ত করার শুরুতে আমাদেরকে পর্যায় সারণীর সম্পর্কে একটু প্রাথমিক ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে কি, যে পর্যায় সারণীতে গ্রুপ কাকে বলা হচ্ছে এবং পর্যায় কাকে বলা হচ্ছে। দেখো, পর্যায় সারণীতে লম্বালম্বি ভাবে যে কলামগুলো রয়েছে, প্রত্যেকটি কলামকে বলা হচ্ছে এক একটি গ্রুপ। এরকম কলাম রয়েছে কয়টি? 1 থেকে 18টি পর্যন্ত কলাম রয়েছে। এবং তাহলে পর্যায় রয়েছে কয়টি? পর্যায় হচ্ছে 1 থেকে 7 নং, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে। পর্যায় কাদেরকে বলা হচ্ছে? এই যে সারি, তাই না? বাম থেকে ডান দিকে যে সারিটা রয়েছে, সেই সারিগুলোকে বলা হচ্ছে পর্যায়। ওকে, তাহলে পর্যায় এবং গ্রুপ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এই প্রত্যেকটি গ্রুপে মূলের পারমাণবিক সংখ্যা মনে রাখার ম্যাজিক সম্পর্কে আমরা একটু জেনে নিব। তো 1 থেকে 2 নং গ্রুপে 7টি পর্যায় উপর থেকে নিচে পর্যায়ক্রমে দেওয়া হলো। এখানে প্রথম পর্যায়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। তোমরা মনে রাখবে, এই যে পারমাণবিক সংখ্যা মনে রাখার যে টেকনিক, সেটা কিন্তু একই গ্রুপের মৌলসমূহের জন্য। তার মানে একই গ্রুপের প্রথম মৌলটি, অর্থাৎ উপরের দিকের প্রথম মৌলটির পারমাণবিক সংখ্যা যদি তুমি জেনে থাকো, তাহলে সেই গ্রুপের বাকি সবগুলো মৌলের পারমাণবিক সংখ্যা তুমি কিন্তু বের করতে পারবে। কিভাবে? এই যে দেখো, যে প্রথম মৌলের ধরো পারমাণবিক সংখ্যা তুমি জানো, তাহলে দ্বিতীয় পর্যায়ে যে মৌলটি আছে, মানে এর নিচের যে মৌলটি আছে, তার পারমাণবিক সংখ্যা কত হবে? প্রথমটির সাথে তোমাকে 2 যোগ করতে হবে। তৃতীয় পর্যায়ে মৌলের যে পারমাণবিক সংখ্যা আছে, সেটার ক্ষেত্রে তুমি কি করবে? যে এর উপরের যে মৌলটি আছে তার সাথে 8 যোগ করবে। চতুর্থের ক্ষেত্রেও তাই, এর উপরের যে মৌলটি আছে তার সাথে 8 যোগ করবে। পঞ্চম পর্যায়ের ক্ষেত্রেও তাই, যে এর উপরের যে মৌলটি রয়েছিল তার সাথে তোমাকে 18 যোগ করতে হবে। ষষ্ঠ পর্যায়ের ক্ষেত্রে পঞ্চম পর্যায়ের যে মৌলটি ছিল তার সাথে 18 যোগ করতে, এবং সপ্তম পর্যায়ের ক্ষেত্রে ষষ্ঠ পর্যায়ে যে মৌলটি ছিল তার পারমাণবিক সংখ্যার সাথে তোমাকে 32 যোগ করতে হবে, তাই না? তো প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই। ধরো প্রথম গ্রুপের প্রথম যে মৌলটি সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের নিচে তো লিথিয়াম, সেটা আমরা জানি। তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? সূত্র কি বলছে? যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, মানে প্রথম পর্যায়ে যে পারমাণবিক সংখ্যা তার সাথে 2 যোগ করো। 1 আর 2 যোগ করলে কত হচ্ছে? 3। দেখছো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তাহলে লিথিয়ামের নিচে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? সেটা হচ্ছে 3 এর সাথে কত যোগ করব? 8 যোগ করব। 8 আর 3 যোগ করলে কত হয়? 11 হয়ে যাচ্ছে। তাহলে চতুর্থ পর্যায়ের যে মৌলটি হবে, অর্থাৎ সোডিয়ামের নিচে যে পটাশিয়াম হবে, তার পারমাণবিক সংখ্যা কত হবে? তৃতীয় পর্যায়ের পারমাণবিক সংখ্যা প্লাস 8, মানে 11 সাথে 8 যোগ করতে হবে। এই যে হয়ে গেল 19। পঞ্চম পর্যায়ের ক্ষেত্রে কি করব আমরা? 19 এর সাথে এই 18 যোগ করব, হয়ে গেল 37 রুবিডিয়াম। ষষ্ঠর ক্ষেত্রে তাহলে কি? ষষ্ঠর ক্ষেত্রে ষষ্ঠর ক্ষেত্রে হবে পঞ্চম পর্যায়ে যে মৌলটি ছিল তার সাথে আমরা 18 যোগ করব, মানে 37 এবং 18 যোগ করলে হয়ে গেল কত? হয়ে গেল 55 সিজিয়াম, তাই না? এবং সপ্তম পর্যায়ের ক্ষেত্রে কি? এই 55 এর সাথে আমাদের কত যোগ করতে হবে? 32 যোগ করতে হবে। যোগ করলাম, যোগ করে হয়ে গেল 87। তাহলে বুঝতে পেরেছেন, 1 নং এবং 2 নং গ্রুপের মৌলগুলোকে এই যে ছন্দ বা সূত্র, এটার আলোকে তোমরা কিন্তু সহজেই পারমাণবিক সংখ্যাটা বের করতে পারবে। দারুণ না? যে তুমি শুধু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা জানো, সেটা জেনেই তুমি কিন্তু ওই গ্রুপের সবগুলো মৌলের পারমাণবিক সংখ্যা বের করে ফেললে। এখন আমরা গ্রুপ ভিত্তিক মৌলের নাম মনে রাখার ছন্দ সম্পর্কে জানবো। 1 নং গ্রুপের মৌল, 1 নং গ্রুপের মৌলকে বলা হয় ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু? কারণ এই গ্রুপের মৌলগুলো পানিতে যোগ করলে তারা পানির সাথে বিক্রিয়া করে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড তৈরি করে, এবং পানির সাথে বিক্রিয়া করে তারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তারা লবণ এবং ক্ষার উৎপন্ন করে। যেহেতু এদের ধর্ম ক্ষার, তাই বলা হচ্ছে 1 নং গ্রুপের মৌলকে ক্ষার ধাতুর মৌল বলা হচ্ছে। এবং এদের মনে রাখার টেকনিক কি? হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। কোথায় সাজাবে? ফ্রান্সে সাজাবে। দারুণ একটা ব্যাপার, তাই না? এখন দেখি তাহলে ছন্দটি কিভাবে আমরা মনে রাখার জন্য অ্যাপ্লাই করতে পারি। এই তো, হাই শব্দটি তাহলে কোথায় থেকে এসেছে? হাই শব্দটি এসেছে হিলিয়াম, হাইড্রোজেন থেকে। লিথিয়াম থেকে। না, সোডিয়াম থেকে। না, সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, এই ন্যাট্রিয়াম থেকে আমরা নাটা নিয়েছি। পটাশিয়ামের ক্ষেত্রেও তাই, পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম, ক্যালিয়াম থেকে আমরা এটা নিয়েছি। রুবিডিয়াম থেকে রুবি, সিজিয়াম থেকে সাজাবে, এবং ফ্রান্সিয়াম থেকে ফ্রান্সে, তাই না? তাহলে মৌলগুলো কি হচ্ছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম,
পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তাহলে হাই, লি, না, কে, রুবি সাজাবে ফ্রান্সে, এই ছন্দের তালে তোমরা কিন্তু সহজেই এই মৌলগুলোর 1 নং গ্রুপের মৌলগুলোর নাম মুখস্থ করে ফেলতে পারো, আয়ত্ত করে ফেলতে পারো। তবে অবশ্যই তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তোমরা কিন্তু এটা মনে রাখতে পারবে না। ওকে, 2য় নং গ্রুপকে বলা হয় মৃৎক্ষা ধাতু। কেন মৃৎক্ষা ধাতু? কারণ 2য় নম্বর গ্রুপের যে মৌলগুলো তারা মাটিতে পাওয়া যায়, প্লাস তাদের ধর্ম 1 নং গ্রুপের ক্ষার ধাতুর মতো। যেহেতু মাটিতে পাওয়া যায় এবং ক্ষার ধাতুর মতো ধর্ম, তাই দুইটাকে একসাথে করে হয়ে গেল মৃৎক্ষার ধাতু। তো মৃৎক্ষা ধাতুকে আমরা কিভাবে মনে রাখবো? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তো এখন আমরা দেখি ছন্দটা কিভাবে কাজ করবে। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি কই থেকে এসেছে? বেরিলিয়াম থেকে। মোগলাই ম্যাগনেসিয়াম থেকে। কাবাব ক্যালসিয়াম থেকে। সরিয়ে স্ট্রনসিয়াম থেকে। বাটিতে বেরিয়াম থেকে। রাখো রেডিয়াম থেকে, তাই না? এখন আমরা সেই মৌলগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। অর্থাৎ এই যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই ছন্দের তালে তোমরা গ্রুপ 2 এর মৌলগুলোকে সহজেই মনে রাখতে পারবে। এবার আমরা 3 নং গ্রুপ থেকে 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে তার পারমাণবিক সংখ্যা মনে রাখার একটি ম্যাজিক টেকনিক সম্পর্কে জানবো। তো 3 থেকে 18 নম্বর গ্রুপের ক্ষেত্রে 3 থেকে 12 তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে কোনো মৌল নেই, এবং 18 নম্বর যে গ্রুপ হিলিয়াম তার আবার 18 নম্বর গ্রুপ শুধু প্রথম পর্যায়ে মৌল রয়েছে। 13 থেকে যে 17 সেখানে আবার প্রথম পর্যায়ের মৌল নেই। তো আমরা 3 থেকে যে 12 যে ব্যাপারটা সেটা আমরা লাস্টে তোমাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা একইভাবে মৌলের একই গ্রুপের যে মৌলগুলো রয়েছে, মৌলগুলো থাকবে, তাদের পারমাণবিক সংখ্যা কিভাবে বের করব সেটা আমরা একটু জেনে আসি। আমরা প্রথম যে নিয়মটা শিখলাম তার মতোই হবে, একটু পরিবর্তন আসবে। তৃতীয় পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যা কত হবে? দ্বিতীয় পর্যায়ের সাথে 8 যোগ করতে হবে। চতুর্থ পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যা হবে তৃতীয় পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যার সাথে 18 যোগ। পঞ্চমের ক্ষেত্রে কি করব? উপরে যেটা ছিল চতুর্থ পর্যায়ে যেটা ছিল তার সাথে 18 যোগ করব। ষষ্ঠর ক্ষেত্রে পঞ্চম পর্যায়ে যে মৌলটি ছিল তার পারমাণবিক সংখ্যার সাথে 32 যোগ করতে হবে। সপ্তম পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যা হবে ষষ্ঠ পর্যায়ের যে মৌলের পারমাণবিক সংখ্যা ছিল তার সাথে 32 যোগ করতে হবে। ঠিক আছে? তো এখন আমরা প্র্যাকটিক্যালি আবার দেখব যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কিভাবে আমরা বের করতে পারি। আমরা প্রথমে বের করব, তারপরে দেখব যে সূত্রটি কাজ করে কিনা। এখন দেখো, দ্বিতীয় পর্যায়ের যে মৌল বোরন, তার পারমাণবিক সংখ্যা কত? 5। তাহলে বোরনের নিচে যে মৌলটি আসবে অ্যালুমিনিয়াম, তার পারমাণবিক সংখ্যা কত হবে? তাহলে 5 এর সাথে কত যোগ করব? এই দেখো, তৃতীয় পর্যায়ের মৌল, মানে ইকুয়াল টু কত? দ্বিতীয় পর্যায়ের পারমাণবিক সংখ্যা ইনটু 8। তাহলে 5 এবং 8 যোগ করলে কত হচ্ছে? 13। এই যে অ্যালুমিনিয়াম 13। চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে কি হবে? 18 যোগ করতে হবে। তৃতীয় পর্যায়ের পারমাণবিক সংখ্যার সাথে 18 যোগ করতে হবে। 13 আর 18 যোগ করলে কত হবে? 31 গ্যালিয়াম। পঞ্চম পর্যায়ের ক্ষেত্রে কি করতে হবে আমাদের? দেখো, চতুর্থ পর্যায়ের সাথে 18 যোগ করবে, তাহলে 31 এবং 18 যোগ করলে কত হয়? 49 ইন্ডিয়াম, তাই না? ষষ্ঠ পর্যায়ের ক্ষেত্রে কি করবো আমরা? পঞ্চম পর্যায়ের সাথে 32 যোগ করবো, তার মানে 49 আর 32 যোগ করলে হবে কত? 81। এই যে 81 হয়ে গেল। এবার সপ্তম পর্যায়ের যে মৌল সেটা কি করবো? ষষ্ঠ পর্যায়ের যে পারমাণবিক সংখ্যা রয়েছে 81, তার সাথে আমরা 32 যোগ করবো। যোগ করে কত হয়ে গেল? দেখো, 113। ঠিক আছে, নিউমোনিয়াম। তো এইভাবে দারুণ টেকনিক অবলম্বন করে আমরা কিন্তু 1 থেকে যে 18 গ্রুপের যে মৌলগুলো রয়েছে সবার কিন্তু তুমি পারমাণবিক সংখ্যা খুব সহজে বের করতে পারছো, তাই না? তার মানে দেখো, তোমার কিন্তু সেই প্রত্যেকটি মৌল ধরে ধরে পারমাণবিক সংখ্যা মনে করার দরকার হবে না, মৌলের নাম মনে রাখার দরকার হবে না। তোমাকে শুধু একটু টেকনিক অবলম্বন করতে হবে, এবং এই যে ম্যাজিক রুলগুলো তোমাদেরকে আমি বলছি সেই ম্যাজিক রুলগুলো তোমরা দু একবার প্র্যাকটিস করবে, তুমি নিজেও দেখবে পিরিয়ডিক টেবিল সম্পর্কে তোমার বেশ আয়ত্ত চলে এসেছে। তুমি সবগুলো মৌল সম্পর্কে তুমি মৌলের নাম বা পারমাণবিক সংখ্যা বলতে পারছো, যেটা বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রেই কিন্তু মনে রাখাটা বেশ কঠিন হয়ে থাকে। বাট তুমি যদি এই ক্লাসটা একবার মনোযোগ সহকারে করে থাকো, আমার বিশ্বাস তোমরা সহজেই এটা আয়ত্ত করতে পারবে। তো এখন তো তাহলে চলো, আরেকটা কথা যেটা বলেছিলাম যে তৃতীয় থেকে 12 গ্রুপের ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে কিন্তু দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে কোনো মৌল নেই। তার মানে তোমাদের তৃতীয় থেকে 12 গ্রুপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা মনে রাখার জন্য চতুর্থ পর্যায়ের যে মৌলগুলো আছে তার কিন্তু পারমাণবিক ভর তোমার পারমাণবিক সংখ্যা জানা থাকতে হবে। তাহলে এই যে লাল বক্সের মধ্যে যে লাল বক্স করে যে এটা আমি দিয়েছি, এইটা ফলো করলেই, যেমন পঞ্চম পর্যায়ের ক্ষেত্রে চতুর্থ পর্যায়ের সাথে 18 যোগ করবে, ষষ্ঠ পর্যায়ের ক্ষেত্রে পঞ্চম পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যার সাথে 32 যোগ করবে, এবং সপ্তম পর্যায়ের ক্ষেত্রে ষষ্ঠ পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যার সাথে 32 যোগ করবে। তাহলে তোমরা 3 থেকে 12 নম্বর গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বের করতে পারবে। তো একই রকম নিয়ম, জাস্ট আমি এটাকে একটু বক্স করে দেখাইছি তোমাদেরকে, এই আর কি। তো তাহলে চলো এখন আমরা
গ্রুপ নাম্বার 13 এর মূলের মনে রাখা একটা ছন্দ সম্পর্কে আলোচনা করে। কি ছন্দ? বোরহান আলী গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নেপাল, তাই না? তো বোরহান আলী কোথায় কোথায় গেল মনে রাখতে হবে। ইন্ডিয়া গিয়েছে, থাইল্যান্ড গিয়েছে, নেপাল গিয়েছে। তো আমরা এখন চলো এখন এই ছন্দের সাথে মৌলগুলোকে একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। বোরহান, বোরন, আলী, অ্যালুমিনিয়াম, গেল, গ্যালিয়াম, ইন্ডিয়া, ইন্ডিয়াম, থাইল্যান্ড, থ্যালিয়াম, নেপাল, নিহোনিয়াম, তাই না? মৌলগুলো কি? মৌলগুলো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এবং নিহোনিয়াম। এই যে বোরহান, আলী, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নেপাল, এই ছন্দের তালে তোমরা এই মৌলগুলোকে মৌল। গ্রুপ 14 এর মৌলগুলোর মনের নাম মনে রাখার ছন্দ হচ্ছে চামেলি, শীঘ্রই, জিনিয়াস, স্বামী পাবে ফ্লোরিডা। কোথায় পাবে? ফ্লোরিডায়। তাহলে এখন দেখি চামেলি, শীঘ্রই, জিনিয়াস, স্বামী পাবে ফ্লোরিডায়। মৌলগুলো কি? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, ল্যাটিন নাম হচ্ছে স্টেনাম, স্টেনাম থেকে টিন এসেছে, লেড, লেডের ল্যাটিন নাম প্লাম্বাম এবং ফ্লোরিডিয়াম, তাই না? এখন মৌলগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, প্লাম্বাম এবং হচ্ছে ফ্লোরিডিয়াম, তাই না? তাহলে এই ছন্দর তালে তোমরা মৌলগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। আশা করি তোমরা অল্প সময়ের মধ্যেই মৌলগুলোকে মনে রাখতে পারবে। গ্রুপ 15 মৌল বলা হচ্ছে ন্যাক্টোজেন মৌল। ন্যাক্টোজেন কেন? নিকোটিন উৎপাদনকারী শব্দটি থেকে ন্যাক্টোজেন এসেছে। ন্যাক্টোজেন শব্দ অর্থ নিকোটিন উৎপাদনকারী। নদীর পানি আসে সকাল বিকাল মধ্যরাতে। তাহলে ছন্দটা কি? নদীর পানি আসে সকাল বিকাল মধ্যরাতে। ওকে, এখন আমরা একটু ছন্দের সাথে গ্রুপে মৌলগুলোর নাম মিলে দেখার চেষ্টা করি। নদীর নাইট্রোজেন থেকে পানি, ফসফরাস আসে, আর্সেনিক সকাল, অ্যান্টিমনি, স্টিবিয়াম বিকাল, বিসমাথ এবং মধ্যরাত মক্সোবিয়াম, তাই না? তো এখন দেখো মৌলগুলো কি? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, স্টিবিয়াম এবং মক্সোবিয়াম। এই যে পাশে তোমার মৌলগুলোর ছন্দ লেখা আছে এবং ঠিক তার পাশে মৌলগুলোর নাম লেখা আছে। ছন্দের সাথে মৌলগুলোর নাম মিলিয়ে তোমরা দুই একবার প্র্যাকটিস করবে, লিখবে, তাহলে তোমরা এটা আয়ত্ত করতে পারবে। এরপরে আমরা যাই 16 নম্বর গ্রুপের মৌল। 16 নম্বর গ্রুপের মৌল কি? চ্যালকোজেন। চ্যালকোজেন শব্দটি এসেছে আকরিক উৎপাদনকারী থেকে। চ্যালকোজেন শব্দের অর্থ আকরিক উৎপাদনকারী। আর মনে রাখার ছন্দ কি? ও এস সি তে পরে লিভারপুলে। তো আমরা এখন দেখে আসি ছন্দের সাথে গ্রুপের মৌলগুলোর নাম মিলিয়ে। ও এস সি তে পরে লিভারপুলে। ও অক্সিজেন, এস সালফার, সি সেলেনিয়াম, তে টেলুরিয়াম, পরে পোলোনিয়াম এবং লিভার পুলে মানে লিভারমোরিয়াম, তাই না? মৌলগুলো কি? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এবং লিভারমোরিয়াম। তো এই যে ছন্দর পাশে মৌল, একবার ছন্দ পড়বো, একবার মৌলগুলো পড়বো এবং সাথে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা মনে রাখা নিয়ম তোমাদেরকে বলে দিয়েছে। এগুলো কিন্তু প্র্যাকটিস করবে অবশ্যই দুই একবার, তাহলে তোমরা এটা আয়ত্ত করতে পারবে খুব ভালোভাবে। এখন আমরা গ্রুপ 17 মৌল সম্পর্কে আলোচনা করব। গ্রুপ 17 মৌলগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন শব্দের অর্থ সামুদ্রিক লবণ উৎপাদনকারী। আর ছন্দ কি? ফুল কলি বাড়ি আয় আতাকে টেনে। আচ্ছা, তাহলে কি হলো? ছন্দগুলো একবার দেখে নি। ফুলকলি বাড়ি আয় আতাকে টেনে। আর মৌলগুলো কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন এবং টেনেসাইন, তাই না? এবং মৌলের প্রতীকটা কিরকম? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন এবং টেনেসাইন। এই যে হচ্ছে ছন্দ, আর এই পাশে হচ্ছে মৌল। তাহলে ছন্দের তালে আমরা মৌলগুলোকে মনে রাখতেছি বা মনে করার চেষ্টা করছি। দারুণ একটা ব্যাপার কিন্তু। এবার আমরা সর্বশেষ 18 নম্বর গ্রুপ সম্পর্কে পড়বো। 18 নম্বর গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, কারণ এরা নিজেরা কারোর সাথে বিক্রিয়া করে না, নিজেরাও নিজেদের সাথে যুক্ত হয় না, তাই তাদেরকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। আর মনে রাখার ছন্দ কি? হে না আর করিম যায়নি রোনার অফিসে। তাহলে কিভাবে? হে না আর করিম যায়নি রোনার অফিসে। মৌলগুলো কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানেশন, তাই না? মৌলগুলোর প্রতীক হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন। এই হচ্ছে ছন্দ এবং এই পাশে মৌল এবং পারমাণবিক সংখ্যা। তাহলে এইভাবে যদি আমরা ছন্দের তালে মৌলগুলো এবং এই যে নিয়মটা তোমাদেরকে শিখিয়েছি, এই নিয়মের আলোকে তোমরা যদি পারমাণবিক সংখ্যা মনে রাখার চেষ্টা করো, আশা করি পর্যায় সারণীর বেশিরভাগটাই তোমরা সহজেই মনে রাখতে পারবে, ছন্দে ছন্দে মনে রাখতে পারবে একদম। তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ সকলকে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।